আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবেদন অ্যারেনাতে। বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানের সাথে সিরিজ জিতে নিল। সেক্ষেত্রে প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচটি কিন্তু বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করেছে। দ্বিতীয় ম্যাচটিতেও এভাবে পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ, ব্যাটিং বিপর্যয় হয়েছে। এই সিরিজ জেতার তৃপ্তিতে মিডিয়াগুলো যে হাইপ তুলেছে এবং কোচিং স্টাফ যে তৃপ্তির ঢেকুর তুলতেছেন, এটা কিন্তু আমাদেরকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা। এই মিডিয়াগুলো আমাদের দর্শকদের মাথায় বেল ভেঙে খায়, আর এই কোচিং স্টাফ হচ্ছে আমাদের প্লেয়ারদের মাথায় বেল ভেঙে খায়। এই কোচিং স্টাফের বিন্দুমাত্র আধুনিক ক্রিকেটের কোনো জ্ঞান নাই। আপনারা যদি বাংলাদেশ টিমের দিকে একটি ভালো করে খেয়াল করেন, এখানে দেখবেন যে আমাদের একটা স্ট্রং পেস ইউনিট আছে, মোটামুটি স্ট্রং একটা স্পিন ইউনিটও আছে, বোলিং ইউনিটটা মোটামুটি স্ট্রং। এই বোলিং ইউনিটে এই কোচিং স্টাফের বিন্দুমাত্র অবদান আছে কি? নাই, এক চুল পরিমাণে এদের অবদান নাই। এরা কোনো কাজও করেনি। এরা যারা কাজ করে গেছে, অ্যালান ডোলান সহ আরও যে কোচরা ছিল তারা, সেটার উপর ভিত্তি করে এরা খাচ্ছে বসে বসে। এই পেস ইউনিট, স্পিন ইউনিটটাকে সমৃদ্ধ তো এরা করতেই পারেনি। যে কয়টা প্লেয়ার ছিল তাদেরকেই ঘুরে ফিরে চালায় দিচ্ছে এরা। পেস ইউনিটে আরও নতুন নতুন পেসার যুক্ত করা, তাদেরকে জাতীয় দলের সাথে রাখা, জাতীয় দলের পরিবেশটাকে তাদেরকে বুঝতে দেওয়া, তাদের সেই সাহস দেওয়া, তাদের স্কিল বাড়ানো, সেই কাজগুলো কি এরা করে না। আজ পর্যন্ত আমাদের একটা মিডল অর্ডার ইউনিট তৈরি করতে পারেন এরা। আপনি বলেন তো, ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত খেলে। নাজমুল হোসেন শান্ত যদি ইনজুরিতে পড়ে, কে খেলবে এই জায়গায়? আছে কেউ দেখাতে পারবেন? নাই। অথচ আধুনিক ক্রিকেট যারা বড় দল, তাদের দেখবেন ওয়ান ডাউনে মিনিমাম 3টা থেকে 4টা, এমনকি 5টা 6টা 7টা করে অপশন ব্যাকআপে আছে। 4 নম্বরে কে খেলবে? আছে এক তাওহিদ হৃদয় ছাড়া আর কেউ ব্যাকআপে নাই। অথচ এই 3, 4, 5, 6 এই সবগুলো পজিশনে মিনিমাম 3টা 4টা করে, সবগুলো একটা পজিশনের জন্য 4টা করে প্লেয়ার ব্যাকআপ রাখা দরকার। এই 4টা প্লেয়ার নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা করার পর সবচেয়ে বেস্ট পারফরম্যান্স, বেস্ট শেপে যে থাকবে তাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব। তাহলে না তো টিম ভালো করবে। তা তো করা হয় না। অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার আমাদের নাই। অন্যদিকে লিপু টিম সিলেক্টর, তিনি বলে দিলেন মেরাজ থাকাকালীন মোসাদ্দেকের সুযোগ নাই। অথচ একটা স্পিন বোলিং অলরাউন্ডার ইউনিটই থাকার কথা আমাদের, ফুল হোল ইউনিট, মিনিমাম 7 থেকে 8টা প্লেয়ারের এইরকম একটা ইউনিট থাকা দরকার, যারা স্পিন বোলিং অলরাউন্ডার। ইন্ডিয়াতে দেখেন কতগুলো স্পিন বোলিং অলরাউন্ডার, আপনি গুণে শেষ করতে পারবেন না। পেস বোলিং ইউনিট অলরাউন্ডার ইউনিট আছে আমাদের? নাই, নাই, নাই। এরা তৈরিও করে না, সেদিকে মনোযোগও নাই এদের। সৌম্য সরকার, সেই যে নিদাহাস ট্রফিতে 1 ওভার বল করানো হয়েছে, তারপরে কি আর বল করতে দেখছেন তাকে? দেখেন নাই। তাহলে তার স্কিলটা ডেভেলপ হবে কোথায়? তাকে কি বোলিংয়ে সেইভাবে ফোকাস দেওয়া হয়, ফোকাস করা হয়? না, করা হয় না। কোনোদিন বল করতে করাইছে তাকে অধিনায়করা? না, করায়নি। তাহলে কিভাবে তার উন্নতি হবে? কিভাবে সে তাহলে অলরাউন্ডার হয়ে উঠবে? হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার ছিল, অত ভালো অলরাউন্ডার ছিল, বল করতে পারতো, কিন্তু ওই মানুষ ছিল না। তাকে নিয়ে কাজ করতে 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 আজ কোন পর্যায়ে নিয়ে গেছে? বিশ্বের সেরা বলার, সেরা ব্যাটার, সেই পর্যায়ে চলে গেছে সে। শিবাম দুবে, বিশ্বাস করেন আপনি, শিবাম দুবের মতো বলারকে তারা এশিয়া কাপের ফাইনালে ওপেনিং বলার হিসেবে বল করাছে, বুঝছেন? তাহলে বাংলাদেশের ক্রিকেটটা কোথায় পড়ে আছে? আমাদের ক্রিকেটার, সেটাই তো বললাম যে আমাদের ক্রিকেটারের মাথায় বেল ভেঙে খায় এই কোচিং স্টাফ।
এরা কাউকে নিয়ে আসে ইচ্ছে হলে, আবার ইচ্ছে হলে তাকে বাদ দেয়, আবার কাউকে ডাকে, আবার কাউকে বাদ দেয়। এই হচ্ছে এদের কাজ। এদের প্লেয়ার তৈরি করা, আন্তর্জাতিক ক্রিকেটে স্টাবলিশড করা, আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশটা দেওয়া প্লেয়ারদেরকে, সেই কাজগুলো এরা করে না। জাকির আলী অনেকের কথা চিন্তা করেন। জাকির আলী অনেক যখন দলে ঢুকলো কতগুলো ম্যাচ একা হাতে জিতাইছে জাকির আলী অনেক। সেই প্লেয়ারটা 2 বছর পরে আসা আর জাতীয় দলেই থাকতে পারতেছে না, রানই করতে পারতেছে না, লেগ সাইড ছাড়া খেলতেই পারতেছে না। তাহলে এই 2টা বছর ধরে এই কোচিং স্টাফ, এই ফিল সিমন্স, এই কোচ সালাউদ্দিন বা এই ব্যাটিং কোচেরা তাহলে এই 2টা বছরে এতগুলো টাকা তাদেরকে দেওয়া হলো, এরা তাহলে কি কাজটা করলো? এরা না পারছে সাইবের মতো প্লেয়ার তৈরি করতে, এরা না পারছে জাকির আলী অনেককে দলে এস্টাবলিশড করতে। এরা এই যে জাকির আলী অনেককে বাদ দিয়েছে, আবার কিছুদিন পর ডাক দেবে, আবার কিছুদিন বাদ দেবে, আবার কিছুদিন পর ডাক দেবে। এই কাজ হচ্ছে এদের কোনো বাংলাদেশ ক্রিকেটের প্রতি এদের কোনো ডেডিকেশন নেই। কিভাবে একটা আধুনিক ক্রিকেট টিম তৈরি হবে তার কোনো ইয়েই নেই। ধরেন মোস্তাফিজ বাঁহাতি আমাদের পেয়ে সেরা বোলার, শরীফুল আছে ভালো বোলার, এরা দুজনে ইনজুরিতে পড়ে গেল। সেক্ষেত্রে তৃতীয় অপশনটা আমাদের কি? আপনি খুঁজে পাবেন না, কাউকে এইভাবে রেডি রাখা হচ্ছে না। তাসকিন, নাহিদ রানা আমাদের ফাস্ট বোলার, পেস গতিসম্পন্ন বোলার, যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারে। তাহলে বিকল্প গতিময় বোলার কে আছে? তাদের কি ব্যাকআপে রাখা হচ্ছে না। খালেদ আহমেদকে রাখা যেতে পারে, রিপন মণ্ডলকে রাখা যেতে পারে ব্যাকআপ হিসাবে, কিন্তু তাদেরকে তো দলে এভাবে সুযোগই দেওয়া হচ্ছে না। সব ম্যাচ বড় দল আসুক, ছোট দল আসুক, জিম্বাবুয়ে আসুক, আর হচ্ছে আপনার কি বলেন কেনিয়া আসুক, উগান্ডা আসুক, সবার সাথেই মোস্তাফিজ খেলে, তাসকিন খেলে, ওই নাহিদ রানা, শরীফুল এরাই খেলে। তাহলে নতুন বোলারগুলো আমাদের জাতীয় দলের সাথে এঙ্গেজড হবে কিভাবে, যুক্ত হবে কিভাবে? কিছু ম্যাচ, 2-1টা ম্যাচ তো অন্তত তাদেরকে সুযোগ দেওয়া দরকার, সেই কাজটা করতেছে না। স্পিন ডিপার্টমেন্টে একই দশা, সেই নাসুম, শেখ মাহাদি, মেহেদি হাসান মিরাজ এরাই কিন্তু করে যাচ্ছে। আলিস আল ইসলাম সহ নাহিদুল ইসলাম, আরও যে বোলারগুলো আছে যারা দলের বাইরে আছে বা যারা ভালো বল করতেছে, তাদেরকে কিন্তু ওইভাবে জাতীয় দলের সাথে এঙ্গেজ করা হয় না। ছোট দলগুলো আসলে কিন্তু তাদেরকে ওইভাবে সুযোগ দেওয়া হয় না। একসময় এই ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটনা আগেও ঘটেছে। যখন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম তারা যখন খেলতো, সেই সময় কিন্তু তারা একাধারে সবগুলো ম্যাচ একইভাবে খেলে গেছে। যার ফলে সমস্যা হয়েছে কি, নতুন প্লেয়ার কিন্তু ওইভাবে দলের সাথে এঙ্গেজড হওয়ার সুযোগ পায়নি, দলের পরিবেশে আসার সুযোগ পায়নি। এর পরবর্তীতে কোচিং স্টাফরা কী করছে, কাউকে নিয়ে আসছে 2 ম্যাচ খেলাতে বাদ দিছে, আবার কাউকে নিয়ে আসছে 2 ম্যাচ খেলাতে বাদ দিছে। ভাই, একটা ক্রিকেটার সারা জীবনের স্বপ্ন জাতীয় দলে ঢোকার, সারাটা জীবন সেই পরিশ্রম করে যায়, তাকে আপনি জাতীয় দলে ডাকলেন, 2 ম্যাচ খেলায়া তাকে আপনি বাদ দিয়ে দিলেন, এটা কি হতে পারে? মেনে নেওয়া যায়? একটা ক্রিকেটারের ক্যারিয়ার, সারা জীবনের ক্যারিয়ার আপনি ধ্বংস করে দিলেন। তাহলে আপনাদের কি এত টাকা দিয়ে যে এখানে রাখা হয়েছে, আপনাদের কাজ কি? দেখেন এখানে সাইফ হাসান কত বাজে পারফরমেন্স করছে, কত বাজে খেলতো, হ্যাঁ? তার কিন্তু ওইভাবে স্কিল ছিল না, কিছু ছিল না। 6 মাস থেকে 1 বছর রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে থাকার ফলে তার স্কিল কতটা ডেভেলপ করছে, কতটা আধুনিক ক্রিকেটের সাথে সে খাপ খাইয়ে নিছে। আমাদের কোচিং স্টাফের তাহলে কী কাজ? একটা প্লেয়ার 6 মাস 1 বছর বাইরে একটা ফ্র্যাঞ্চাইজি থেকে যে শিক্ষা পায়, যে স্কিল শিখে, যে মেন্টাল পাওয়ারটা অর্জন করতে পারে, কিন্তু জাতীয় দলে থেকে পারে না। কারণ এই কোচিং স্টাফ তো আধুনিক কোচিং স্টাফ না, এদের আধুনিক ক্রিকেটের কোনো জ্ঞান নেই। যে গত ম্যাচের দিকে আমরা যদি তাকাই, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে বাংলাদেশ
290 রান করছে। ম্যাচটি কিন্তু 290 রান হওয়ার কথা নয়, মিনিমাম 320 থেকে 30 রান হওয়ার কথা ছিল এই ম্যাচটা মিনিমাম। আর পাওয়ার হিটিং লাস্ট ওভারে করতে পারলে হয়তো আরও 10-20 রান বেশি হতে পারত, কিন্তু বাংলাদেশ পারেনি। কারণ কি, বাংলাদেশের সেই আধুনিক ক্রিকেটের সেই ধাঁচটা নাই কই। বাংলাদেশ ক্রিকেটে মিডল অর্ডার বলতে কিচ্ছু নাই। যে আমাদের একটা পেস ইউনিট আছে, আমাদের একটা স্পিন ইউনিট আছে, আমাদের একটা ওপেনিং ইউনিট আছে, কিন্তু আমাদের ব্যাটিং ইউনিটটা কোথায় আপনি দেখাতে পারবেন? আমাদের মিডল অর্ডার ইউনিটটা কোথায় দেখাতে পারবেন? নাই। আমাদের অলরাউন্ডার ইউনিট কোথায়? আমাদের স্পিন বোলিং ইউনিট অলরাউন্ডার ইউনিট সেটা কোথায়? আমাদের পেস বোলিং অলরাউন্ডার ইউনিট সেটা কোথায়? নাই। এরা কোনোদিন সেগুলো তৈরিও করে না। সেদিকে মানে এগুলো যে আধুনিক ক্রিকেটের হচ্ছে সবচেয়ে বড় উপাদান, এরা কিন্তু সেটা বোঝেই না। আপনি ইন্ডিয়ার টিমের দিকে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, এশিয়া কাপ হয়ে গেল, সেদিকে যদি আপনি তাকান দেখবেন পুরো দলই অলরাউন্ডার দিয়ে ভরা। সাউথ আফ্রিকার টিম অলরাউন্ডার দিয়ে ভরা, অস্ট্রেলিয়ার টিম অলরাউন্ডার দিয়ে ভরা, ইংল্যান্ড টিম অলরাউন্ডার দিয়ে ভরা। আর বাংলাদেশের অলরাউন্ডার আছে? নাই। মানসম্মত কোনো অলরাউন্ডার নাই ভাই। মিরাজ, মেহেদী হাসান মিরাজ আমাকে অলরাউন্ডার হিসেবে খেলায়, এতদিন হলে জাতীয় দলে আছে সে। যেই দিন দলে ঢুকেছে সে, সেই দিন থেকে আজকে পর্যন্ত তার বিন্দু মাত্র স্কিলের উন্নতি হয়নি। মেহেদী হাসান মিরাজ ভালো বোলিংয়ের সাথে পড়লে, সামনে পড়লে, যেমন আমি বলি রশিদ খান, আদিল রশিদ, বুমরা, কিংবা মানে ভালো যে বোলিংগুলো আছে আর কি, মানে এক ওভারের মধ্যে আউট হবে। বিন্দু মাত্র স্কিলের উন্নতি হয়নি তার। তাহলে এতগুলো টাকা দিয়ে আমরা যে কোচিং সেট আপটা করেছি, এরা সেই পেস ইউনিট ব্যবহার করে, স্পিন ইউনিট ব্যবহার করে, এরা ওপেনিং ইউনিট যেটা আছে সেটা ব্যবহার করে। এটা তো এদের তৈরি না, এটা সেই হাতুড়ে সিং, অ্যানাল অ্যানাল ডোলান্ড তারা তৈরি করে গেছে। এটা এদের কাজ না। এরা কোন কাজটা করছে? কোনো কাজটাই করতে পারেনি। তাওহিদ হৃদয়কে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ খেলাচ্ছে একই পজিশনে। ভাই, তাওহিদ হৃদয় যদি ওয়ার্ল্ড কাপের আগে যায় ইনজুরিতে পড়ে, আগে যায় যদি অফ ফর্মে যায়, তাহলে কোন প্লেয়ারটাকে নেবে সে? এই যে কি বলে যে এশিয়া কাপটা গেল, টি-20 এশিয়া কাপ, সেখানে তাওহিদ হৃদয় অফ ফর্মে ছিল তার মিনিমাম 6 মাস 1 বছর আগ থেকে। সেই অফ ফর্মের একটা প্লেয়ারকে পুরো টুর্নামেন্ট দূরে বয়ে বেড়ালো বাংলাদেশ। লাভটা কি হচ্ছে? কোনো লাভ হয়নি। তার পজিশনে মিনিমাম যদি 3টা 4টা বা 5টা ব্যাকআপ প্লেয়ার থাকতো রেডি, এই 5টা প্লেয়ারের মধ্যে যদি কম্পিটিশন হতো, তাহলে আমরা সেখান থেকে বেস্ট প্লেয়ারটা পিক করতে পারতাম। ওই সময় কে বেস্ট ফর্মে আছে, কে বেস্ট শেপে আছে, কে ভালো করতেছে, সবার মধ্যে ওই একই পজিশনে সবার মধ্যে যখন একটা প্রতিযোগিতা হবে, তখন সেখানে কম্পিটিশন থাকবে, সেখানে ভালো প্লেয়ার বেরিয়ে আসবে সেখান থেকে। আর যদি এইভাবে লক্কর জক্কর জোড়াতালি দিয়ে চলে, তাহলে কোনোদিনও ভালো প্লেয়ার আসবে না। ভাই 290 রান করে আমরা স্যাটিসফাইড যে বিশাল রান হয়ে গেছে, আজকে ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। ভাই, আধুনিক ক্রিকেটার 250, 260, 70, 90 রানের মধ্যে নাই। ভালো করে বুঝতে হবে। আধুনিক ক্রিকেটের যেটা লো স্কোর বা মিনিমাম এভারেজ স্কোর, সেটাও এখন 350 রানে চলে গেছে। আর যেগুলো হাই স্কোর বা বড় রান, সেগুলো এখন 400 রানের ম্যাচও হয়, 400 উপরে রানও ম্যাচ হয় এখন আধুনিক ক্রিকেটে। আর বাংলাদেশ পড়ে আছে সেই 250 রানের টার্গেটে, যে আগে টসে জিতে আগে ফিল্ডিং নেব, 250 রানের নিচে অল আউট করব, সেই ম্যাচটা জিতব। 250 রানের উপরে চলে যাবে, সেই ম্যাচ আর জিততে পারবো না। বিশ্বাস করেন ভাই, এই টিম দিয়ে কোনোদিন ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ কেন কোনো কাপ জেতা সম্ভব নয়। আধুনিক ক্রিকেট থেকে এই টিম অনেক পিছ পড়ে গেছে, আপনারা যাই মনে করেন। আমি 2007 সাল থেকে খেলা দেখি, তারও আগে 6 সাল থেকে খেলা দেখি আমি।
যখন থেকে আমার বুদ্ধি হয়েছে একটু একটু করে তখন থেকে বাংলাদেশের খেলা দেখি। এমনকি বাংলাদেশের খেলা হলে সেদিন রাতে ঘুম হতো না, কালকে বাংলাদেশের খেলা আছে, এইরকম একটা অবস্থা। 2007 সালে ইন্ডিয়াকে বাংলাদেশ হারায়। সেই টিমটারও যে শক্তি, সাহস, যে স্পিরিট ছিল, আজকের টিমের মধ্যে তাই নাই। বিশ্বাস করেন ভাই, এই টিমের মধ্যে কিচ্ছু নেই। এই টিম ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ জেতার জন্য খেলে না, কোনো টুর্নামেন্ট জেতার জন্য খেলে না। এরা শুধু খেলে গ্রুপ পর্বের কিছু ম্যাচ খেলবে, জিতবে, পরের রাউন্ডে যাবে, এইটুকুই হচ্ছে এদের চাহিদা। আর আমরা দর্শকরা সেই আশা নিয়ে বসে আছি যে দল হয়তো ভালো করবে। কেমনে ভালো করবে ভাই? যে কোচিং স্টাফ আধুনিক ক্রিকেট বোঝে না, সেই মালধাত্তার আমলের কোচেরা কতদিন আগে ক্রিকেট ছাড়ছে, 2000 সালেরও আগে ক্রিকেট ছাড়ছে, সেই কোচ নিয়ে আমরা বসে আছি। দেখেন ইন্ডিয়া টিমের কোচ দেখেন, আধুনিক ক্রিকেটার। ইংল্যান্ড টিমের ম্যাককালাম, আধুনিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ, সব বেশিরভাগ টিমেরই কোচ দেখবেন যে আধুনিক ক্রিকেটার যুক্ত করতেছে। আর আমরা পড়ে আছি সেই মালদাত্তার আমলের ক্রিকেটার। ফিল সিমন্স 1 লক্ষ টাকা বেতনে একদিনে, মাসে প্রায় 30 লক্ষ টাকা বেতনের। লাভ কি? কি লাভ? আমাদের ক্রিকেটে কোনো উন্নয়ন হচ্ছে? জাতীয় দলে কোনো উন্নয়ন হচ্ছে? কোনো প্লেয়ারের কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে? হয়নি। কি লাভ? আমাদের জাতীয় দলে যে কয়টা প্লেয়ার কন্ট্রাক্টে আছে তারা তো রাজার হালে থাকে ভাই। তাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, ম্যাচের বোনাস, খেলার বোনাস, স্পন্সরশিপ, কত কি আছে। জাস্ট খেলার বাইরে যারা আছে তাদের তাদের যে কি লাইফ আপনি চিন্তা করতে পারেন না, কি ভয়াবহ। আলিস আল ইসলাম, মোসাদ্দেক হোসাইন, খালেদ আহমেদ, এবাদত হোসাইন, এরা জাতীয় দলে। আরও সাব্বির হোসেন সহ আরও অনেকে আছে, সবার নাম আমার এখন মনে পড়তেছে না। এদেরকে জাতীয় দলের কন্ট্রাক্টেও রাখা হয় না, অন্তত 1 লাখ টাকা বেতন দিয়ে রাখলে তাও হতো। জাতীয় দলের কন্ট্রাক্টে 21টা প্লেয়ার রাখছে, আরও 21টা প্লেয়ার রাখা যাবে না? এই লাখ 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 কোটি কোটি টাকা এই কোচকে দিয়ে, এই কোচিং সেট আপকে দিয়ে কী উন্নতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে বলেন? ইন্ডিয়ার যে কোচিং স্টাফ তাদের বেতন কাঠামো দেখলাম, গাম্ভীর পায় 12 কোটি টাকা, মানে 1 কোটি টাকা এক মাসে, 1 কোটি রুপি, 1 কোটি রুপি এক মাসে। আর বিরাট কোহলি পায় 6 থেকে 7 কোটি রুপি। তাহলে দেখেন তারা প্লেয়ারদেরকে কত রেসপেক্ট করে, তাদের প্লেয়ারদের কত মানে প্রায়োরিটি, তাদের কোচের চাইতে 5-6 গুণ বেতন বেশি একটা করে প্লেয়ারদের। সর্বনিম্ন বেতন 1 কোটি রুপি যারা সর্বনিম্ন গ্রেডে আছে, অর্থাৎ কোচের সমান। আর আমাদের প্লেয়ারদের কি অবস্থা? কোচের বেতন 30 লক্ষ টাকা এক মাসে। আর আমরা জাতীয় দলের বাইরে 21টা প্লেয়ারের বাইরে আর কাউকে 1 লক্ষ টাকা করে দেওয়ার সামর্থ্য রাখি না আমাদের ক্রিকেট বোর্ড। কি বলবো, মনে দুঃখ করে বলেন। আমার যেটা কথা, আমি দর্শক হিসাবে যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের যেমন স্পেস ইউনিট, স্পিন ইউনিট, ওপেনিং ইউনিট তৈরি হয়েছে, সেই রকমভাবে একটা মিডল অর্ডার ইউনিট, একটা স্পিন বোলিং অলরাউন্ডার ইউনিট, একটা পেস বোলিং অলরাউন্ডার ইউনিট, আর একটা ব্যাটিং ইউনিট, টোটাল ব্যাটিং ইউনিটটা আমি দেখতে চাই। 3, 4, 5, 6, 7 এই 5টা পজিশনের প্রত্যেকটা পজিশনে মিনিমাম 4টা করে 5টা করে ব্যাকআপ প্লেয়ার আমি দেখতে চাই। যেমন পেস বোলিং ইউনিটে আছে, যেমন ওপেনিং ইউনিটে আছে, যেমন স্পিন বোলিং ইউনিটে আছে। বিসিবির বোর্ডের কাছে একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে এই কোচ বাদ দিয়ে আধুনিক ক্রিকেট খেলছে যারা, রিসেন্টলি 2, 4, 5 বছরের মধ্যে যারা রিটায়ার্ডে গেছে, যেমন আশরাফুল কিন্তু আধুনিক ক্রিকেটার। এইরকম আধুনিক ক্রিকেটার দিয়ে আমাদের ক্রিকেট বোর্ডটা, ক্রিকেট কোচিং স্টাফটা যেন সেট আপ করা হয়, সেই চাওয়াটা থাকবে আমার।